বিদ্যুৎ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ছাড়া কি একদিনও কল্পনা করা যায়? মনে করুন, কোনো এক কারণের জন্য বিদ্যুৎ দীর্ঘ দিনের জন্য চলে গেছে। সপ্তাহ, মাস খানিক পরে আসতে পারে, বা তার থেকেও বেশি। এই সময় কি কি ঘটনা ঘটতে পারে ভাবা যায়? হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। বলেছিলাম 2016 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল ফ্যামিলির মুভিটির কথা। জাপানের এক শহরে হঠাৎ করে দীর্ঘ দিনের জন্য বিদ্যুৎ চলাচল বন্ধ থাকে। জনজীবন তখন একদমই বিপন্ন। বাঁচার তাগিদে মানুষ শহর থেকে গ্রামে ঠাঁই নিতে চায়। মুভিটি এরকম পরিস্থিতি এক ফ্যামিলির মাধ্যমেই দেখানো হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনায়। দেখব কি কি নানান ঘটনা হয় দীর্ঘ সময় কারেন্ট না থাকার কারণে। তাহলে বলা যাক, 2016 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল ড্রামা জনরার মুভি সার্ভাইভাল ফ্যামিলি মুভিটির ঘটনা প্রবাহ। জাপানের রাজধানী টোকিও। এই শহরে বাস করত সুজুকি পরিবার। পরিবারে 4 জন সদস্য রয়েছে। তারা সবাই যার যার কাজে ব্যস্ত। পরিবারের বাবার নাম ইউসি। তিনি তার স্বাচ্ছন্দ্যে তার টিভি অনুষ্ঠান উপভোগ করছেন। পরিবারের বড় ছেলের নাম কেনজি, ছোট মেয়ের নাম ইউই। তারা দুজনই তার ফোন নিয়ে ব্যস্ত। তাদের মায়ের নাম মিৎসুই, তিনি কিচেনে রান্না করছেন। পরিবারকে দেখে বোঝা যায় তারা প্রযুক্তির উপর অনেক নির্ভর। তাদের একমাত্র বিনোদনের বিষয় হচ্ছে এই মোবাইল, টেলিভিশন ও ল্যাপটপ ও কম্পিউটার। এইগুলোই ফ্যামিলির মাঝে যে গল্পগুজব বা কোথাও বেড়াতে গেলেও যে আনন্দ করা যায়, তাই এই পরিবারে নেই বললেই চলে। কাছাকাছি থেকেও যেন সবাই আলাদা। আসলে সত্যি বলতে বর্তমান প্রত্যেকটি পরিবারে এই একই অবস্থা। প্রযুক্তি জীবন সহজ করে দিলেও এই ব্যাপারগুলো কেড়ে নিচ্ছে। পরের দিন ইউচি ঘুম থেকে উঠে দেখেন তিনি অনেক দেরি করে উঠেছেন। অ্যালার্ম ক্লকটা সময় মতো বাজেনি, তাই তার দ্রুত অফিসে যেতে হবে। এখন যে কয়টা বাজে সেটাও সে জানতে পারে না, কারণ পুরো বাসায় বিদ্যুৎ নেই। ঘড়িগুলো তো বিদ্যুতেই চলে। আবার অবাক করার বিষয় হলো যে তাদের আইপিএসগুলিও কাজ করছে না। তাদের মেয়ে ইউই দেখে তার ফোন বন্ধ, কারণ চার্জ শেষ হয়ে গেছে। গরমে তাদের অবস্থা একেবারে বিপন্ন। সবাই অস্থির। মনে হয় রাত থেকে বিদ্যুৎ ছিল না। ইউসি পরে বিদ্যুৎ অফিসে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনও তো কাজ করছে না, কারণ এটাও তো বিদ্যুৎ দিয়ে চলে। যাই হোক, তারা তাদের নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। ছেলে মেয়েরা স্কুলে যাবে আর তার বাবা যাবে অফিসে। লিফটের কাছে এসে দেখা যায় সেখানে অনেক মানুষের ভিড়। পরে জানা গেল শুধু তাদের অ্যাপার্টমেন্ট নয়, তাদের পুরো বিল্ডিংয়েই বিদ্যুৎ নেই। সন্দেহ হয় শুধু তাদের বিল্ডিং নাকি পুরো এলাকায় বিদ্যুতের সমস্যা। জেনারেটর কাজ করছে না। এবার আর তাদের লিফট দিয়ে নামা হয় না। কয়েকতলা কষ্ট করে তাদের নেমে আসতে হয়। ইউসির ইতিমধ্যে তার অফিসের জন্য অনেক লেট হয়ে গেছে, তাই তাকে দ্রুত ট্রেন স্টেশনে পৌঁছতে হবে। কিন্তু স্টেশনে তো আরেক কাণ্ড, প্রচুর মানুষের ভিড় সেখানে। জানা যায় কোনো ট্রেনই তাদের গন্তব্য থেকে আসতে পারেনি, কারণ বিদ্যুৎ ছাড়া তাদের কোনো ট্রেন চলে না। তাই তাদের ট্রেনগুলো শহরের বিভিন্ন জায়গায় থেমে আছে। বিদ্যুৎ না আসা পর্যন্ত এগুলো কোনোভাবেই চালু করা সম্ভব নয়। অফিস তো যেতেই হবে। এই জন্য ইউসি বাসের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ইলেকট্রিক বাস বা চার্জার গাড়িগুলো তো চলবে না, আর টোকিও শহরে এইগুলোর পরিমাণেই বেশি। তাই ইউসিকে হেঁটে হেঁটে অফিসের পথে রওনা দিতে হয়। কিন্তু এসবের মধ্যে গেঞ্জি ঠিকঠাক মতো স্কুলে যাচ্ছিল, কারণ সে সাইকেলে যাতায়াত করে। গেঞ্জি রাস্তায় থেমে চারদিকটা দেখছিল। এরকম দৃশ্য সে আগে কখনোই দেখেনি। মানুষেরা অস্থির। সকল প্রকার মানুষদেরকে হেঁটে হেঁটে কাজে যেতে হচ্ছে। এখানে এক মজার কাণ্ড ঘটে। কোটি টাকার গাড়ি থাকার পরেও তাদের গেঞ্জির সাইকেলের ওপরে হিংসা শুরু হয়। যদি তার কাছ থেকে সাইকেলটা নিয়ে তারা চালাতে পারতো। এটাই হলো পরিস্থিতি। কোটি টাকা গাড়ির থেকেও এখন সাইকেলের দামই বেশি। যাই হোক, ইউসি অফিসে চলে আসে। হ্যাঁ, তার আসতে অনেক দেরি হয়েছে, কিন্তু সে একা নয়। অফিসের সবারই তো একই অবস্থা। অফিসের দরজা অটো সিস্টেমে খুলে। বিদ্যুৎ নেই তাই খুলছে না। কি আর করার, এত দামি দরজা ভেঙে ফেলতে হয়। অফিসে তো সবাই ফোন ছিল, কিন্তু কাজ কি করতে পারবে? কম্পিউটারগুলো তো বিদ্যুতেই চলে। টাইপের কাজগুলো তো আপাতত খাতায় লেগেই করা যায়। এদিকে মিৎসুই এত গরমে বাসার কাজগুলো করে একদমই অস্থির। বাইরে বের হলে তার প্রতিবেশীদের সাথে তার দেখা হয়। তারা কেউই জানে না বিদ্যুৎ নেই কেন।
তারা রাতের জন্য বেশি চিন্তিত, তাই তারা সবাই মিলে মোমবাতি কিনতে যায়। অন্তত রাতে আলোতে থাকতে হবে তো। মিৎসুই তো তাই করে, সেও কিছু মোমবাতি কিনে নিতে চায়। দোকানের চার্জার লাইট, ব্যাটারি এগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিছু মোমবাতি রয়েছে, এগুলো মিৎসুই কিনে নেয়। সুপার শপগুলোতে প্রচুর ভিড়, তাই মিৎসুইকে বিশাল এক লাইনে দাঁড়াতে হয়। এদিকে আবার ক্রেডিট কার্ডগুলোর মেশিনও কাজ করছে না। যেহেতু বিদ্যুৎ নেই, তাই সবাইকে ক্যাশ টাকা দিতে বলতে হয়। ক্যাশ টাকা হিসাবে অনেক সময় লাগছিল, তাই মিৎসুইকে অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়। অন্যদিকে ইউসির অফিসের অবস্থা বেহাল, কেউই ঠিকঠাক কাজ করতে পারছে না। কোনো ইলেকট্রনিক যে ডিভাইসে তো কাজ করে না, তাই সবাই উদাসীন হয়ে বসে আছে। কেউ কেউ বলে এটা স্বাভাবিক কোনো বিদ্যুৎ সমস্যা হতে পারে না। বিদ্যুৎ অফিস থেকে এখনো কোনো জানানো হয়নি। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে আইপিএস জেনারেটর এগুলো কেন কাজ করছে না। এগুলো তো বিদ্যুৎ না থাকলেই চলে। যাই হোক, সবাই আশা করছে রাত অবধি সব ঠিক হয়ে যাবে। কম্পিউটারগুলো যেহেতু বন্ধ, তাই এগুলো ছাড়া তেমন কোনো কাজ করা নেই। তাই অফিসের বস আজকের জন্য সবাইকে ছুটি দিয়ে দেয়। রাস্তায় কোনো যানবাহন নেই, কিছু মানুষ তো তাদের গাড়িকেই ঠেলে নিয়ে যাচ্ছে। এভাবে আর কতই বা হাঁটা যায়। এজন্য ইউসি এক বাইসাইকেল শপে আসে, কিন্তু সাইকেলের দাম তো আকাশচম্বী। এ দামে আগে 3টা সাইকেল কেনা যেত। বোঝা যায় সবাই এ সময়ের সুযোগ নিচ্ছে। করার কিছু নেই, ইউসিকে একটি সাইকেল কিনে নিতে হয়। রাতেও আর বিদ্যুৎ আসলো না, একদমই বিরক্তকর একটি অবস্থা। পুরো বাসায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আলোতে সবাই রাতের খাবারটা সেরে নেয়। টয়লেটের ফ্লাশ হচ্ছে না, ট্যাবে পানি নেই। ট্যাঙ্কে যা পানি ছিল তা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কাল বোধহয় তাদের পানি কিনে আনতে হবে। তারা যার যার রুমে বোর হয়ে বসেছিল, কারণ করার তেমন কিছুই নেই। ফোন, ল্যাপটপ, টিভি সবই তো বন্ধ। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তাই তারা সবাই ব্যালকনিতে দাঁড়া হয়ে সেটি দেখে। এরকম সবাই তারা আর কখনো দেখেনি। পুরো পরিবার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ তারা দেখে আর একে অপরের সঙ্গে গল্প করে। 2 দিন এভাবে পার হয়ে যায়। আজ 3য় দিন, বিদ্যুৎ নেই। অ্যাপার্টমেন্টের অবস্থা একদমই বাজে। ওয়াশিং মেশিন বন্ধ, ক্লিনার বন্ধ, আর একটা মানুষ কত দিকেই বা সামলাবে। শুধু 3 দিন বিদ্যুৎ না থাকার কারণে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। স্কুলগুলোতে ঠিকঠাক পাঠদান হচ্ছে না, অনেকেই দূর থেকে স্কুলে আসেনি। এদিকে অফিসে জানানো হয় বিদ্যুৎ না আসা পর্যন্ত অফিসের কাজই কোনো ঠিক মতো হবে না। তাই সকল এমপ্লয়ীদের বলা হয় বিদ্যুৎ আসার পরেই অফিসে আসতে। ইউসি একটি বেসরকারি অফিসে জব করে। সে তার বসকে বলে এই সময়টাতে কি তারা তাদের বেতন পাবে। তাই তার বস বলে যেহেতু অফিস এখন অচল, তাহলে তাদের বেতন তিনি কিভাবে দিবেন। অফিসের আয়না থাকলে তো বেতন দেওয়ার কোনো উপায় নেই। এসব শুনে ইউসি অনেক চিন্তিত হয়ে পড়ে। সামনে যে এখন আর কি হতে পারে, এটাই হলো ভাববার বিষয়। অফিস থেকে ফেরার সময় দেখে তার বস তার ফ্যামিলিদেরকে নিয়ে কোথাও একটি যাচ্ছে। তার বস বলে যেহেতু শহরে অনেক পানির সংকট, তাই বিদ্যুৎ না থাকায় শহর একদম অচল বলতেই চলে। তাই তারা গ্রামের দিকেই যাচ্ছে। ওখানকার পুকুর, খাল, বিলে পানির অভাব মিটে যাবে, আর ওই দিকটার পরিবেশও ঠান্ডা। ইউসি ভাবে তাদেরও এমনটা করা উচিত, গ্রামে গেলেই ভালো হয়। এদিকে স্ত্রী মিছুই পানি আনার জন্য দূরের এক ওয়াটার পাম্পে আসে। সেখানে অনেক মানুষের ভিড়, ঘন্টার পর ঘন্টাও দাঁড়িয়ে থেকে কোনো লাভ হয় না। ট্যাঙ্কের পানিও প্রায় শেষের দিকে, যতটুকু আছে সেগুলো ট্যাঙ্ক কর্মীদের জন্য রাখতে হবে। ক্রেডিট কার্ড চলবে না, তাই ইউসি দ্রুত ব্যাংকে টাকা উত্তোলন করার জন্য আসে। কিন্তু ব্যাংকেও তো অনেক ভিড়। এই ভিড়ের ধাক্কায় ইউসি আহত হয়েই পড়ে। 7 দিন পার হয়ে গেছে, বিদ্যুৎ না আসায় পুরো শহরের অবস্থা বিকটিত। দোকানপাট বন্ধ, স্কুল কলেজে কোনো পাঠদান হচ্ছে না, সকল কলকারখানা, অফিস বন্ধ করা হয়েছে। এলাকার সবাই আলোচনায় বসে। বিদ্যুৎ অফিসার তারা গিয়ে জানতে পারে 7 দিন আগে জাতীয় গ্রিড সব কয়টা গ্রিডে কি একটা জানি হয়েছে। বিদ্যুৎ আর উৎপন্ন করা যাচ্ছে না। জ্বালানি ব্যবহার করে পানির স্রোতকে কাজে লাগিয়ে এমনকি ঘর্ষণেও বিদ্যুৎ উত্তোলন হচ্ছে না। মোট কথায় কোনোভাবেই মেশিনে বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে না। এই এক আজব ব্যাপার। 2 গবেষক দল বিষয়টা নিয়ে কাজ করছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই ব্যাপারটি ঠিক হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এভাবে এই সময়টা তো থাকা যাবে না, তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা গ্রামের বাসায় চলে যাবে। এটাই করা হচ্ছিল।
একে একে তারা অনেকজনই গ্রামের বাসায় চলে যায়। অ্যাপার্টমেন্টের এক বৃদ্ধ মহিলা এই সময়টাতে মারা যায়। তার অনেক বয়স হয়েছিল, তার গরম আর বাথরুমের সমস্যায় তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। এসব থেকে ইউসিরা ভাবে তারাও গ্রামের বাসায় চলে যাবে। তাদের গ্রামের বাসা কাবসীমায়। ওখানে শুধু ইউসির বাবাই বেঁচে আছে। ছেলেমেয়েরা বেশ অবাক হয়। তারা 7 বছর পর তাদের গ্রামের বাসায় বেড়াতে যাচ্ছে। ভোরের দিকে তারা গ্রামের দিকে রওনা হয়। কিঞ্চি তার ফোনটি তার সাথে নিয়েছে। তার বাবা এসে বলে, এই ফোন এখনো তোমার কাছে আছে? এটা রাখার কারণ কি? গ্রামে গিয়ে কি এটা কোনো জাদুঘরে রাখবে? এটা এখন রাস্তায় ফেলে দিলেও কেউ নেবে না। যাই হোক, তারা সবাই সাইকেলে করে রওনা করে। রাস্তায় অনেককে সাইকেলে দেখা যায়। কিঞ্চিতের পানি কেনার প্রয়োজন ছিল, কিন্তু রাস্তার দোকানে জিনিসপত্রের দাম অনেক বেশি। সবাই সময়ে সুযোগ নিচ্ছে। এক বোতল পানির দাম এখন 300 টাকার মতন। তারা একটি দোকানে আসে। দর কষাকষি করে তারা কয়েকটি পানির বোতল আর খাবার কিনে নেওয়া হয়। তারা এগুলো খেয়ে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। তাদের কাছাকাছি একটি এয়ারপোর্টে যেতে হবে। কিছু সময়ের মধ্যে তারা এয়ারপোর্টে এসে পৌঁছে, কিন্তু এয়ারপোর্টের গেট লক করা ছিল। অনেক মানুষের ভিড় সেখানে। কিঞ্চিরা সেখানে গিয়ে জানতে পারে তাদের সবার ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। তাই উৎসুক জনতার এত ভিড়। প্যাসেঞ্জাররা অনেক ক্ষিপ্ত হয়ে উঠেছিল, কারণ টিকিট কেনার পর্যন্ত বলা হয়েছিল না যে তাদের ফ্লাইট বন্ধ হতে পারে। গার্ডরা বলে যেহেতু বিদ্যুৎ নেই, তাই বিমান উড়ানোর ডিসিশনটা বাদ দেওয়া হয়েছে। যা জ্বালানি আছে তা ভবিষ্যতের জন্য সংগ্রহ করা হবে। উপস্থিত জনগণ এসব মানবে না। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এদিকে আবার কিছু লোক গেট টপকিয়ে যেতে চাচ্ছিল। সব মিলে সেখানে এক গন্ডগোল লেগে যায়। যেহেতু ফ্লাইট বাতিল করা হয়েছে, তাই সেখানে থেকে আর কোনো লাভ নেই। ইউসিরা কাছের এক হোটেলে আসে। আজকের রাত এখানেই পার করতে হবে, কিন্তু এখানেও সেই সুযোগের অসৎ ব্যবহার। এক রাত থাকার জন্য অনেক বেশি চার্জ করা হচ্ছিল। উপায় যেহেতু নেই, তাই ইউসিরা তাতে রাজি হয়। রাতের খাবারের সময় তারা আলোচনা করে তারা কি তাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাবে নাকি অন্য কোনো ব্যবস্থা করবে। তাদের এখানে থাকা তো বিপজ্জনক। দোকানপাট বন্ধ, জিনিসপত্রের দাম আকাশচম্বী, আর এগুলো তো শেষ হয়ে যাবে। তখন কি হবে? তাই তারা সিদ্ধান্ত নেয় কীভাবে হোক তারা গ্রামেই যাবে। এখন কথা হলো, তারা বিমানে করে যেতে পারছে না, তাহলে সাইকেলেই করে যেতে হবে। এই কারণে হয়তো তাদের কয়েকদিন সাইকেল চালাতে হতে পারে। পরের সকালে গেঞ্জি ও তার বোন দোকান থেকে একটি ম্যাপ নিয়ে নেয়। এই দোকানগুলোতে এখন কোনো বিক্রেতা নেই। আর অন্যদিকে তাদের বাবা মা একটি মুদির দোকানে আসেন। কিছু দামি অ্যালকোহল বিক্রি করে তারা কিছু চাল ও ডাল কিনে নেয়। এরপর তারা তাদের যাত্রা শুরু করে। প্রথমে তারা ম্যাপের সঙ্গে মিলিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ যাত্রা করার পরে তারা একটি হাইওয়ে খুঁজে পায়। সেখানে একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করছে। সবাই যার যার গ্রামে যাবে। ইউসিরা এক জায়গায় এসে বিশ্রাম নেয়। এখানেই তারা আজ রাতটা পার করবে। এখানে তাদের কাছে পানি দেখে অন্য এক পরিবার তাদের কাছ থেকে পানিগুলো কিনে নিতে চায়। অনেক টাকা দিলেও ইউসিরা রাজি হয় না। লক্ষ টাকার চেয়েও এখন পানির মূল্যই বেশি। তারা খাবার খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নেয়। অনেক ঠান্ডা সেখানে, কিন্তু কি আর করার, কষ্ট করতে হবে। এই সময় আবার তাদের কিছু পানির বোতল চুরিও হয়ে যায়। কিঞ্চিকার পিছু করেছিল, কিন্তু সে এসে দেখে লোকটি তার বাচ্চার জন্য পানিগুলো চুরি করে নিয়ে এসেছে। কিঞ্জির এতে মায়া হয়, সে তাকে ছেড়ে দেয়। পরের সকালে কিঞ্জিরা আবার যাত্রা শুরু করে। তাদের একটা বিশাল টানেল পার হতে হবে। টানেল বলতে এখানে ব্রিজের নিচের রাস্তা বোঝায়। সেখানে কুটকুটে অনেক অন্ধকার ছিল, তারা ভয়ে আগাতে পারছিল না। তাই সেখানকার থাকার কিছু বয়স্ক মহিলার সাহায্য নিয়ে তারা টানেলটি পার হয়ে 16 দিন পার হয়ে গেছে। ইউসিরা একটি নদীর ধারে এসে বিশ্রাম নিচ্ছিল। কিছু খাবার থাকলেও তাদের পানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। উপায় না দেখে ইউসি সেখানকার নদীর ময়লা পানি পান করতে ধরে। অন্তত তৃপ্তি তো মিটাতে পারবে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। এক পর্যায়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমে যায়। হালকা ঝড়ো বাতাসও বইছিল। তাই তারা রাস্তার ধারে সাইকেলগুলো পার্ক করে একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়। ভালোই বৃষ্টি হচ্ছিল। তাদের সাইকেলগুলো এতে ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি শেষে দেখা যায় তাদের জিনিসপত্রগুলো ভেঙে পড়ে আছে। একটি সাইকেল পুরো অকেজো, কাপড় চোপড়গুলো কাদামাখা, আর তাদের খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। করার কিছুই ছিল না। এদিকে ইউসি আবার অসুস্থ। নদীর ময়লা পানি খাওয়ার জন্য তার পেটে
অসুখ হয়েছে। এজন্য কিংজি আর তার বোন একটি শপে যায়, কিছু ঔষধ আর মোমবাতির মতো কিছু নিত্য জিনিসগুলো নিয়ে আসার জন্য যায়, কারণ এগুলো অনেক প্রয়োজন। এগুলো অনেক অল্প ছিল। খাবারের জন্য কিছু না পেয়ে তারা শেষমেশ বিড়ালের খাবারগুলো নিতে হয়, অন্তত তারা তো তাদের ক্ষুধা মিটাতে পারবে। পানির বিপরীতে পায় ব্যাটারি বিশোধন করা পানীয়, এগুলো খাওয়া যায়, তবে স্বাদ বিদঘুটে। এসব নিয়ে তারা তাদের বাবা মার কাছে আসে। বিড়ালের খাবারগুলো তো ইউই খেতেই পারছিল না। কিংজি অবশেষে তার বোনের ব্যাক কভার কেটে সাইকেলের টায়ার সারিয়ে নেয়। এরপর তারা সবাই আবার তাদের যাত্রা শুরু করে। ব্যাটারি বিশোধন করা পানি ও বিড়ালের খাবার খেয়ে তারা সপ্তাহ পার করে দিয়েছে। যাত্রাপথে তাদের এক পরিবারের সঙ্গে পরিচয় হয়। পরিবারটি বেশ স্মার্ট, তারা আয়ুর্বেদের নানান ব্যবহার জানে। পরিবারের একজন বলে, বন জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলো সিদ্ধ করে খাওয়া যায়, এগুলোর অনেক পুষ্টি গুণ রয়েছে। পরিবারটির কাছ থেকে গিউঞ্জিরা নানান কিছু শিখে নেয়, কিভাবে পানি ফিল্টার করতে হয়, কোনো খাবার অনেক দিনের জন্য কিভাবে সংগ্রহ করতে হয়, এরকম অনেক কিছুই। পরিবারটির সাথে নিয়ে তারা কিছু পথ পাড়ি দেয়। এরপর তারা যার গন্তব্যে চলে যায়। ৪৩তম দিনে গেঞ্জিরা একটি বাজারের কাছাকাছি আসে। সেখানে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। নদীর বিভিন্ন ধরনের প্রজাতি মাছ সেখানে রান্না করা হয়েছে। মানুষ সেগুলো না অনেক স্বাচ্ছন্দ্যে খাচ্ছিল। কিংজিরাও আনন্দ নিয়ে লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য, তাদের সময় আস্তে আস্তে খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। ইউসি দোকানদারকে অনেক অনুরোধ করে, এমনকি তার পাও পর্যন্ত ধরে কিছু মাছ রান্না করে দেওয়ার জন্য, কিন্তু আজকের জন্য যেটুকু মাছ আনা হয়েছিল তা তো সব শেষ হয়ে গিয়েছে। তাই দোকানির আর করার কিছুই নেই। এইভাবেই খেয়ে পরে কেটে যায় ৬৭ দিন। তাদের ভালো খাবারের প্রয়োজন। তারা একটি ক্ষেতের কাছে আসে। ক্ষুধার জ্বালায় তারা এতটা কাতর হয়ে পড়েছিল যে ওখানকার পোকামাকড়ই তারা খেতে চাচ্ছিল। এই সময় ইউসি হঠাৎ দেখতে পায় সেখানে একটি শূকর রয়েছে। তাই তারা সবাই মিলে দ্রুত ওই শূকরটাকে ধরার চেষ্টা করে। অনেক চেষ্টায় ইউসি সেই শূকরটাকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু সেটিকে তারা কাটতে পারছিল না। এরকম জীবকে তারা মারতে পারলেও মাংস বের করতে তাদেরকে অস্বস্তি হতো। এ সময় সেখানে একটি বৃদ্ধ লোক আসে। তিনি এই কাটার কাজটি করে দেন, বিনিময়ে তাকে কিছু মাংস দিতে হবে। লোকটি ছিলেন একজন কৃষক। সামনেই তার বাসা ছিল। তিনি ইউসিদের সাহায্য করতে চান। বাসায় এসে তারা কলের পানি খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। প্রায় 2 মাস পর তারা টিউবওয়েলের মিঠা পানি খেতে পারছে। এরপর তাদের খেতে দেওয়া হয়। এতদিন পরে ভালো খাবার খাওয়ার যে কতটা সুখ তা বলে প্রকাশ করা যাবে না। ইউই তো খাওয়ার সময় কেঁদেই ফেলে। তারা অনেক তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। যেহেতু বিদ্যুৎ নেই, তাই তাদেরকে ফ্রিজের বিকল্প করতে হবে। তাই তারা সবাই মিলে শূকরের মাংসগুলি লবণ মশলা দিয়ে মেখে সংরক্ষণ করে। এটাকে শুক্তিকরণ পদ্ধতি বলা যেতে পারে। তারা 1 সপ্তাহ ওখানেই কাটায়। তাদের গ্রামের পথে যাওয়ার সময় হয়ে এসেছে, তাদের এখন যেতে হবে। এ সময় বৃদ্ধা লোকটি তাদেরকে কিছু খাবার দিয়ে দেয়। এগুলো নিয়ে গেঞ্জিরা আবার যাত্রা তাদের শুরু করে। ধীরে ধীরে তারা তাদের গ্রামের দিকে চলে যাচ্ছিল। 3 দিন এভাবে যাত্রা করার পর তারা একটি বিলের কাছে এসেছিল, কিন্তু বিলের উপরে কোনো ব্রিজ ছিল না যে তারা এটা পার হবে। বিলের ওপারেই তাদের গ্রামের পথ। তারা যে ম্যাপ ফলো করে এসেছে তা আসলে অনেক পুরনো। এই বিলের কথা সেখানে উল্লেখ নেই। উপায় বের করতে হবে। তারা একটি ভেলা বানানোর চেষ্টা করে। কিছু খড়ি, লতাপাতা, ব্যাগ এগুলো দিয়ে তারা ভেলাটি বানিয়ে নেয়। আর এই ভেলা দিয়েই তারা বিল পার হওয়ার চেষ্টা করছিল। তারা বিলের এপারে চলে আসে, কিন্তু কাজ শেষ হয়নি। ওপারে তাদের সাইকেলগুলো আছে, ওগুলো আনতে হবে। এ কারণে ইউসি তার ছেলের সঙ্গে আবার ওপারে যায়। এ সময় আবার প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল। আর তখন একটি দুর্ঘটনা ঘটে। ক্ষিপ্ত বৃষ্টি আর স্রোতের ঠেলায় ভেলাটি উল্টে যায়। আর এই মধ্য দিয়ে ইউসি ডুবে গিয়েছিল। যদিও ইউসি সাঁতার পারত, কিন্তু বিলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃষ্টি থামলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়। গেঞ্জি শুধু তার বাবার পচলাটায় খুঁজে পায়। হয়তো তার বাবা পানিতে ডুবে মারা গিয়েছেন। পুরো ফ্যামিলি শক হয়ে যায়। এরকমটা হবে তারা কখনোই ভাবতে পারেনি। ভারাক্রান্ত মন নিয়ে তারা এগোতে থাকে। 94 দিন পার হয়ে গিয়েছে। তারা রেল লাইন ধরে আগাচ্ছিল। এ সময় তাদের উপরে কিছু কুকুর হামলা করে বসে। ব্যাগে খাবার ছিল, এরে গুন্দে এগুলো কুকুর তাদের পিছু নিয়েছিল। কিংজের মা নিচের জঙ্গলে পড়ে যায়, আর এতে তার পা ভেঙে গিয়েছিল। আর পরে তার ছেলে মেয়েরা এসে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া শুরু করে।
আবার সেই কুকুরগুলো তাদের পিছু নেয়। কুকুরগুলো তাদের ওপরে আক্রমণই করতে ধরে। আর এই সময় তখনই তাদের ওখানে একটি ট্রেন চলে আসে। এই ট্রেনটি কয়লা দিয়ে চলে। আদিকালে জাপানে এই ট্রেনগুলোই চলাচল করত। কিংজিরা এই ট্রেন দেখে তো অবাকই হয়ে পড়েছিল। এরপরে এই ট্রেন করে তারা গ্রামের দিকে যায়। ট্রেনে কয়েকজন ডাক্তার ছিলেন, তিনি কিংজির মাকে প্রাথমিক চিকিৎসা দেন, তাদের খেতেও দেয়া হয়। এদিকে দেখা যায় বিলের এক কোনায় ইউচি পড়ে রয়েছে। এই ছোট বিলে কি আর কেউ সহজে মারা যায়? যাই হোক, ইউচি উঠে হাঁটা শুরু করে দেয়। ঠিক ক্ষেতের ধারে এসে সে বসে পড়ে। এই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল ওই কয়লা চালিত ওই ট্রেনটি। ইউসি সেই ট্রেনটি দেখে তার কাছে থাকা মশালটি জ্বালিয়ে ধরে। দূর থেকে তা কিংজির মা দেখতে পায়। ট্রেন থামিয়ে নেওয়া হয়। কিংজিরা তার বাবাকে ট্রেনে নিয়ে আসে। পুরো পরিবার আবার একসঙ্গে হয়। অবশেষে 108 দিন পর কিংজিরা তার দাদা বাড়ি চলে আসে। কিংজির দাদা বিচের ধারে মাছ ধরছিলেন। তার দেখা পেয়ে তারা উল্লাসে ফেটে পড়েন। কেটে যায় 2.5 বছর। তারা সবাই এখন গ্রামের বাসিন্দা। এখানকার পরিবেশের সাথে তারা মানিয়ে নিয়েছেন। সুজুকি পরিবার এখন অনেক কাজ করতে পারেন। পুরুষরা মাছ ধরে, চাষাবাস করে, আর মহিলা তাঁতের কাজ সহ বাসার সবগুলো কাজেই করে থাকে। তারা গ্রামে বেশ সুখে শান্তিতেই বসবাস করছে। একদিন ভোরে ইউসির ঘুম ভেঙে যায়। মনে হয় সে মাইকের সাইলেন্ট শুনতে পেয়েছে। বাসার সবাই বাইরে বের হয়ে দেখে আশেপাশের মাইকগুলো বেজে উঠছে। দূর দূরান্তর লাইটগুলো ধীরে ধীরে জ্বলে ওঠে। মনে হয় বিদ্যুৎ ফিরে এসেছে। হ্যাঁ, অবশেষে প্রায় 3 বছর পর বিদ্যুৎ ফিরে এসেছে। আবার সচল হয় পুরো টোকিও শহর। ব্যস্ত হয় শহরের রাস্তাঘাট। শহর যেন আবার জীবন ফিরিয়ে পেল। কিছুদিন পরে জানা যায় এই বিদ্যুৎ হারানোর কারণ ছিল সোলার ফেলোয়ার বা সৌরফুলকি। সূর্যের একটি অংশে অতিরিক্ত সৌরশক্তি উৎপন্ন হওয়ার কারণে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। আর এতে তৈরি হয় উচ্চমাত্রার রেডিয়েশন। আর এই উচ্চমাত্রার রেডিয়েশনের কারণেই মূলত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল না। ইন্টারনেটে সোলার ফেলোয়ার সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে। আবার এ সময় নানান গুজবও ছড়াচ্ছিল যে এটা কোনো জঙ্গি সংগঠনের কাজ। তারাই হইতে পারে কোনো গিরিগুলো ভয়ানক কিছু করছিল। যাই হোক, বড় কথা হচ্ছে বিদ্যুৎ ফিরে এসেছে। সুজুকি পরিবার তাদের শহরের জীবনে ফিরে আসে। কিন্তু তবে এখন আর তারা প্রযুক্তি নির্ভর নয়। সবকিছু তারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। পরিবারের সবাই এখন আগের চেয়ে অনেক কর্মঠে ও প্রাণবন্ধন। আর এখন তারা তাদের একে অপরকে অনেক বেশি ভালোবাসে, একে অপরের সঙ্গে অনেক সময় কাটায়। এই বিদ্যুৎ বিভাগ জনসংগঠনকে থেমিয়ে দিয়েছিল ঠিকই, আর তারই পাশাপাশি এও শিখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে হয়, কিভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হয়। পরিবারের দিকে ভালোবাসাটা আসলেই কতটা গুরুত্বপূর্ণ। আর সবথেকে যে বড় বিষয়টা বোঝাতে পেরেছে এই বিদ্যুতের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু। তাই বিদ্যুৎ অপচয় রোধ করুন। আর এইভাবে শেষ হয়ে যায় মুভিটির ঘটনা। মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটির নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।